কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। পানির অপর নাম জীবন। এটি শুধু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, গাছেরও জীবন আছে। সুতরাং গাছের জন্য সেচের চর্চা ফলন উৎপাদনকে আরও বিস্তৃত করে, ফলবান করে। কৃত্রিম উপায়ে পানি সরবরাহকে সেচ বলে। এ সেচ আবার বিভিন্ন রকমের আছে। এর মধ্যে স্প্রিংকলার সেচ বিশেষ মর্যাদার অধিকারী। এই সেচে পানি স্রোতের মতো পড়ে না, বরং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা হিসেবে বৃষ্টির মতো ঘুরে ঘুরে চারদিকে ছিটিয়ে পড়ে। এতে সমানভাবে পানি পড়ে এবং পর্যাপ্তভাবে পানি সরবরাহ হয়। এতে সেচ খরচও কম হয়। স্প্রিংলার যে সিস্টেমে আমরা সেচ ব্যবস্থা দিচ্ছি, এটা খুবই উপযোগী। বিশেষ করে নার্সারি এবং যে ভেজিটেবল যে ফসলগুলো আছে, এইগুলোতে আমরা খুবই সুন্দরভাবে এই সিস্টেমে পানি সেচ দিতে পারি। বিশেষ করে এটা করার জন্য হয়তো প্রথম অবস্থায় কিছু খরচ হবে, কিন্তু এরপরে দেখা যাবে যে প্রতি শতাংশে আমাদের মাত্র 500 টাকা লাগে। এই 500 টাকা হয়তো আমাদের যে ফসল আছে এতে কিন্তু উঠে যাবে। 2 মাসের ভিতরে এটা কিন্তু উঠে যাবে। তাহলে হবে কি, এইটা স্থায়ীভাবে কিন্তু থাকতেছে, কিন্তু আমাদের প্রথম যে প্রতি শতাংশে 500 টাকা যাচ্ছে এবং আমরা যে উৎপাদন করব দেখা যাবে 2 মাসে এই 500 টাকা উঠে যাবে। কিন্তু এটা স্থায়ীভাবে আমাদের সেচের একটা ব্যবস্থা হয়ে গেল এবং এই সবজি ফসল এবং নার্সারির জন্য খুবই উপযোগী এই একটা সেচ পদ্ধতি। এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদের যে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিভিশনে সে জায়গায় এই একটা সিস্টেম তৈরি করেছে এবং এই পদ্ধতির মাধ্যমে যদি এটা আমরা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কৃষক বিশেষ করে দক্ষিণ অঞ্চলে যে জায়গায় সেচের খুবই সমস্যা, সেই জায়গায় এই স্প্রিংলার পদ্ধতিতে আমরা মাঠ আর বিশেষ করে সবজি ফসল এবং নার্সারিতে খুবই একটি উপযোগী একটি পদ্ধতি, সেচ পদ্ধতি। আমরা যে ইরিগেশন দেই, বিশেষ করে সেচ ব্যবস্থায় দেখা যাচ্ছে যে ফ্লাড ইরিগেশন যেটা দেই আমরা একবারে ভরে দেই, সে জায়গায় যেটা হয় 30% বা 40% হয়, কিন্তু আমরা স্প্রিংলার পদ্ধতি যদি দিতে পারি তাহলে প্রায় 80% আমরা কভার করতে পারি। আমাদের এই যে নার্সারি আছে, সেই নার্সারিতে দেখা যাচ্ছে যে আমাদের পাশে যে নারিকেলের আমরা বীজ দিয়েছি, আর আমরা পাশে আমরা পেয়ারার বীজ আছে, আমের চারা আছে। গত বছর দেখা গেছে যে এই নারিকেলের যে বীজ থেকে আমরা 50 থেকে 60% আমরা পেয়েছিলাম, জার্মিনেশন ছিল, কিন্তু এবছর আমরা বলতে পারবো প্রায় 80 থেকে 90% আমাদের এই জার্মিনেশন হয়েছে। এর কারণ হলো পানির যে সেচ পদ্ধতির মাধ্যমে সুন্দরভাবে সেচ পেয়েছে, যার জন্যই এই এদের জার্মিনেশনও খুব বেশি হয়েছে। পেয়ারা যেটা দেখা যাচ্ছে যে বাড়ি পেয়ারা 2 খুবই একটি সুন্দর একটা আমাদের জাত, যেটা আমাদের কাজি পেয়ারা ছিল, সেটা হয়তো একটু টক ছিল যদিও বড়, কিন্তু এই বাড়ি পেয়ারা 2 যেটা হলো আপনার বলি থাইল্যান্ডের পেয়ারা, সেই পেয়ারার মতোই খুবই কচকচে থাকে এবং এইটা সুমিষ্ট আছে এবং খেতে খুব ভালো। এবং এইটা যে আমরা দেখতেছি এত সুন্দর যে চারাগুলো হয়েছে, এর কারণ কিন্তু আমরা এই স্প্রিংলার পদ্ধতিতে সেচ দিতে পেরেছি, যার জন্যই কিন্তু খুব সুন্দর হয়েছে। কৃষি গবেষণা কেন্দ্র পটুয়াখালীর স্প্রিংকলার সেচ সে কথাই প্রমাণ করে। এই সেচে খরচ যেমন কম হয়, পরিবেশ ঠান্ডা রাখে, সবচেয়ে বড় কথা উৎপাদন ফলন বৃদ্ধিতে দারুণ অবদান রাখে। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন। সঙ্গেই থাকুন।
এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। প্রাকৃতিক সম্পদের লীলাভূমি আমাদের বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া সহ অসংখ্য নদী নালা বেষ্টিত আমাদের এই দেশ। পুকুর, খাল, বিল, হাওর বাওর, জলাশয় এবং সম্প্রতি তার সাথে যোগ হয়েছে নদীতে ভাসমান খাঁচা বানিয়ে মাছ চাষ। মৎস্য সম্পদ উন্নয়নে খাঁচায় মাছ চাষ একটি প্রযুক্তি নির্ভর কৌশল। মাছের শতকরা প্রায় ৫৫% বিভিন্ন জলাশয়ে চাষের মাছ। মাছের উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের অনেক নদীতে খাঁচা বানিয়ে মাছের চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। এমনই একজন সফল খাঁচায় মাছ চাষির নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি সৌদি আরবে কর্মরত অবস্থায় এক মুদির দোকানে টাঙানো ক্যালেন্ডারে বাংলাদেশের চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষের ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে ফিরে আসেন। তিনি ডাকাতিয়া নদীতে গিয়ে ভাসমান খাঁচায় মাছ চাষের কৌশল জেনে তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে দুটি খাঁচা নিয়ে মাছ চাষ শুরু করেন। বর্তমানে তার খাঁচার সংখ্যা 50টি। প্রতিটি খাঁচার দৈর্ঘ্য 20 ফিট, প্রস্থ 10 ফিট এবং গভীরতা 6 ফিট, অর্থাৎ প্রতিটি খাঁচার আয়তন 1200 ঘনফিট। প্রতিটি খাঁচায় প্রায় 800টি তেলাপিয়ার পোনা দিয়ে থাকেন। 350 গ্রাম থেকে 400 গ্রাম ওজন হলে তিনি তেলাপিয়া মাছ বিক্রি করেন। তিনি নিজেই এসব খাঁচার পরিচর্যা করেন। তিনি নিজ হাতে মাছের খাবার দেন। তিনি সাধারণত তেলাপিয়া মাছের জন্য ভাসমান খাবার দিয়ে থাকেন। মাছের খাবার সংরক্ষণের জন্য নদীর পাশেই ছোট্ট একটি ঘর তৈরি করেছেন। তার এই সফলতা দেখে তার পাশে মোহাম্মদ সেলিম নামে আরও একজন গড়ে তুলেছেন আরও কিছু ভাসমান খাঁচা। বর্তমানে তার খাঁচার সংখ্যা 70টি। নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ অনেক লাভজনক বলে তাদের অনুপ্রেরণায় বর্তমানে ইছামতি নদীতে অনেকেই মাছ চাষ শুরু করেছেন। আমি সৌদি আরব 18 বছর চাকরি করছি। চাকরি করার পরে আর ভালো লাগতেছে না। ও মনে ভালো দেশে যায় কী করবো। ওখানে আমার একটা ছোটো একটা মুদির দোকান ছিল। দোকানের পরে আমি বাংলাদেশের একটা ক্যালেন্ডার পেয়েছি। ক্যালেন্ডার পরে এরকম নদীর মধ্যে খাঁচা এখন দেখা যায় ডাম ফেলাই না, জালে এখন তেলাবা একটা মাছেরই আছে। তো মনে করলাম তেলাবা মাছ চাষ করে। তা আমি ভাবলাম কোনটা আমার নদীর পাশে, আমার বাড়ির পাশে তো আবার নদী আছে, তাহলে আমি মনে করতে পারলাম কিনা বাংলাদেশে কোথাও আছে কিনা। তো বাংলাদেশে ক্যালেন্ডার যখন আছে তাহলে আছে। পরে আমি ছুটিতে আসলাম। ছুটিতে আসার পরে খবর নিলাম কোথায় এখানে বাংলাদেশে খাঁচায় মাছ চাষ করে। পরে খবর পেলাম চাঁদপুর। চাঁদপুর আমার এক বন্ধু ছিল, বন্ধু তার নাম এসাক, তার সাথে আমি নদীতে গেলাম চাঁদপুর। তো বহুত খাঁচা, হাজার হাজার খাঁচা। ওখানে দেখলাম, দেখে খুব ভালো লাগলো আমার কাছে। ভালো লাগার পরে ওখান থেকে আমি 2টা জাল কিনে আনলাম 12,000 টাকা দিয়ে। 2টা জাল আইনে এখানে আমি দিলাম এটা ওই 6টা ড্রাম কিনে দিলাম দেখার জন্য কী অবস্থা আমার। তো আমি বছর 2বার মাছ ছাড়তে পারি জালে। 2 মাস পর আমি 2বারে আমি 7 মণ 8 মণ মাছ বিক্রি করবার বছরে। প্রথম যে 12টা জাল ছিল, 12টা জালের থেকে আজকে আমি ওই লাভ লোকসান দিয়ে আমি ফ্যামিলি চলে আমি 50টা খাঁচা মালিক হয়েছি। আমার 50টা খাঁচা, আমি ভালো আছি। আমার এই খাঁচার উপরে নির্ভর করে ব্যবসা করে আমার বউ বাচ্চা পোলা আমার লেখাপড়া করাইতেছে। আমার দেখা দেখি আমার এক বন্ধু পাশে সেও করছে। খাঁচায় মাছ চাষে অনেক সুবিধা, যেমন সার ও চুন দিতে হয় না, নদীর পানি প্রবাহমান বিধায় বেশি ঘনত্বে মাছ চাষ করা যায়, বর্জ্য পদার্থ দ্বারা মাছ আক্রান্ত হয় না বলে রোগের সম্ভাবনা থাকে না, নদীর মাছ খেতেও সুস্বাদু। সার্বক্ষণিক মৎস্য অধিদপ্তরের সহযোগিতা পাওয়া যায়। ভাসমান খাঁচায় মাছ চাষের মাধ্যমে নদীমাতৃক দেশ বাংলাদেশের বিস্তীর্ণ নদী এলাকা হতে পারে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র এবং মৎস্য উৎপাদনে একটি অন্যতম সহযোগী খাত। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে।
কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি